সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনায় আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যাবার আগে একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিচ্ছি। দৈনিক প্রথম আলো, জামায়াত লড়বে 179টিতে, সমঝোতা 253 আসনে, 47 আসন ফাঁকা রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা, অধ্যাদেশ অনুমোদন। যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। দৈনিক আমার দেশ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কুশীলবরা, জামায়াতের জোটে থাকছে না চরমোনাই। জোটের 253 আসনের সমঝোতা, জামাত 179, এনসিপি 30। নানা উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এছাড়া দায় মুক্তি পাচ্ছেন গণ অভ্যুত্থানকারীরা, উপদেষ্টা পরিষদের অধ্যাদেশ অনুমোদন। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের পরিবারের সৌজন্য সাক্ষাৎ। দৈনিক সমকাল, চরমোনাইয়ের দল ছাড়াই জামায়াতের নির্বাচনী ঐক্য, টানাপোড়েনে অস্থির ক্রিকেট, বিপিএল ম্যাচ হলোই না। চার্জশিটে নারাজি, সিআইডিকে মামলা পুনরায় তদন্তের নির্দেশ, ওসমান হাদি হত্যা মামলা। যুগান্তর, নির্বাচনী ব্যয়ে নগদ টাকার ছড়াছড়ি, সাময়িক চাঙা অর্থনীতি। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ। সমঝোতায় আসেন ইসলামী আন্দোলন, 253 আসনে জামাত সহ 10 দলের আসন বন্টন। নয়া দিগন্ত, এস আলমের ব্যাংক লুটের দায় আমানতকারীর ঘাড়ে, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইনি সুরক্ষা নিশ্চিত, অধ্যাদেশ অনুমোদন। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। কালের কণ্ঠ, পোস্টাল ভোটই বড় চ্যালেঞ্জ, জামায়াত জোটের 253 আসনে প্রার্থী ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ। দৈনিক কালবেলা, দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে, 47 আসন ফাঁকা রেখে সমঝোতা 10 দলের, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের। বাংলাদেশ প্রতিদিন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের, জোট ও ভোটের যত নাটকীয়তা, দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা। মানবজমিন, ইসলামী আন্দোলন ছাড়াই জামায়াত জোটের আসন ঘোষণা, সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতে উদ্বেগ। দেশ রূপান্তর, ভোটের ঝুঁকি, পলাতক সন্ত্রাসীরা, 253 আসনে সমঝোতা হলেও শেষ হয়নি নাটকীয়তা। স্ত্রী কন্যা নিয়ে যমুনায় তারেক রহমান। দৈনিক ইনকিলাব, বিএনপি নেতারা 1.5 বছর চেয়ে চেয়ে দেখেছেন সর্বত্রই জামায়াতের নিয়ন্ত্রণ। 253 আসনের সমঝোতা, 47 আসনে আলোচনা অব্যাহত। বণিক বার্তা, 35 বছর ধরে কৃষিখাতে কোনো সংস্কার নেই, দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানকারীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ। ডেইলি স্টার, সিট শেয়ারিং ডিল 179 ফর জামাত, 30 ফর এনসিপি, আইএবি নট অন বোর্ড ইয়েট, ইমিউনিটি ফর জুলাই ওয়ারিয়ার্স ওকেজ। নিউ এজ, ইন্ডেমনিটি অর্ডার ফর জুলাই অ্যাক্টিভিস্ট ওকেড, ন্যাশনাল ইলেকশন, বিএনপি ডিমান্ড সিট ওয়াইজ পোস্টাল ব্যালটস, জামাত আইএবি রিফট ইয়েট টু বি হেল্ড। ডেইলি অবজারভার, তারেক কলস অন ডক্টর ইউনুস এট যমুনা, ইন্টারিম গভর্নমেন্টস এনার্জি মাস্টার প্ল্যান ফ্লোট, সিপিডি, জামাত লিড 11 পার্টি ব্লক শেয়ার্স টু 53 সিটস, 47 রিমার্ক ফর ইসলামী আন্দোলন। এই ছিল মোটা দাগে আজকের উল্লেখযোগ্য সংবাদ। আমরা সবচেয়ে বেশি দেখেছি দুটো সংবাদকে সব পত্রিকায় শিরোনাম করেছে, একটি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ এবং আরেকটি হচ্ছে 11 দলীয় জোট, জামাতের নেতৃত্বে যে জোটটি হচ্ছে। আমরা 11 দলীয় জোটের নিয়ে বেশ আলোচনা, নাটকীয়তা চলছে। এটির আসলে শেষ কোথায়? 253 আসনের সমঝোতায় 47 আসন ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে রাখা হয়েছে, এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। আপনি বলছিলেন শেষ কোথায় এই আলোচনার? 11 দলীয় জোটের শেষ তো একটা জায়গায় আছে, কারণ 20 তারিখের পর তো আর যাওয়ার কোনো সুযোগ নেই। বলা যায় যে আজকেই হচ্ছে সর্বশেষ ডেট এটা সমঝোতার ব্যাপারে। তো সর্বশেষ যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে 253টা আসনে সমঝোতা হয়ে গেছে, 47টা রাখা হয়েছে, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য।
বোঝাই যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামিক আন্দোলন এই 47টা আসন পাওয়ার মধ্যে তারা সন্তুষ্ট না। তা এখন এই অসন্তুষ্টি যদি কন্টিনিউ করে তাহলে হয়তো তারা এই জোটের মধ্যে থাকবে না। যদি না থাকে যেটা হয় সেটা হচ্ছে ইসলামিক গ্রুপগুলোর মধ্যে যে একটা বাক্সে ভোট দেয়া সেটা হয়তো হবে না। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলাম চরমোনার পীর সাহেবের দল ইসলামিক আন্দোলন তারা সারা দেশে হয়তো প্রার্থী দেবে। তারা যে সব আসনে প্রার্থী অলরেডি মনোনয়ন বা প্রার্থিতা ঘোষণা করেছে। তো এটার দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে কি বাংলাদেশে তো দুইটা সমান্তরাল জোটেই সামনে চলে আসছিল, একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন আর একটা জামাতের নেতৃত্বাধীন। তো জামাতের নেতৃত্বাধীন যেভাবে জোটটা ফরমেশনের চিন্তা করা হয়েছিল এইভাবে হয়তো হবে না। তবে এখানে লাভ ক্ষতির একটা বিষয় আছে, হয়তো ইসলামিক আন্দোলন অনেক বেশি আশা করেছিল কিন্তু বাস্তবতার কারণে সেটা হয়তো জোটের আলোচনায় বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তা এখন প্রশ্ন হচ্ছে ইসলামী আন্দোলন যদি এই 11 দলের জোট থেকে বের হয়ে যায় তাহলে ওই জোটের অবস্থাটা বা স্ট্রেংথটা কোন পর্যায়ে দাঁড়াবে। তবে ওই জোটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এনসিপির ওখানে যোগদান করাটা, এনসিপি যোগদান করা এবং এলডিপির কর্নেল আহমদ সাহেবের দল যোগদান করা এবং এই উদার বেশ কয়েকটা দল যে গেল, এতে ওই জোটের শক্তিটা এবং আওতাটা বেশ বড় হয়ে গেছে। এই অবস্থায় যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওই জোটের সাথে না থাকে তাহলে এটা খুব বড় ধরনের কোনো ক্ষতি হয়তো হবে না। তবে একটা বিষয় আছে, যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামিক আন্দোলন তারা যদি আরও কিছু ইসলামিক দলের সাথে নিয়ে বিকল্প কোনো জোট করে এবং সেই জোটের সাথে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের কোনো মিত্র দল যদি একসাথে আসে তাহলে হয়তো তৃতীয় একটা জোট গঠন করার সম্ভাবনা আছে। যদিও এই সময় একেবারেই সীমিত, এখন তো আর 3 দিন 4 দিন পর্যন্ত সময়, 3 দিন সময় আছে 20 তারিখের আগে, ফলে এটা সম্ভাবনা খুব ক্ষীণ। এরপরও তো বলা যায় না কখন কি হয়, কারণ বাংলাদেশে আমরা দৃশ্যমান যে রাজনীতি দেখি এর পেছনে কিন্তু এই রাজনীতির অবয়ব দেওয়ার জন্য একটা শক্তি সক্রিয় থাকে। ওরকম কোনো শক্তি যদি এর সাথে থাকে তাহলে তো ভিন্ন বিষয়। আরেকটা আশঙ্কার বিষয় আছে, এই জোটের রাজনীতির প্রভাবটা কোনো অচলাবস্থায় কন্ট্রিবিউশন রাখে কিনা, এটা একটা ফ্যাক্টর। কারণ আমরা জানি সাধারণভাবে এই কনস্টিটিউশনাল অথবা নির্বাচনের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা হঠাৎ করে ব্যাহত হয় যদি এই মানে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো অচলাবস্থা তৈরি হয়। আমরা 2007 সালে দেখেছিলাম আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে আসলো, এরপরে 111-এর মতো একটা সরকার তৈরি হলো। তা এখনও রাজনৈতিক দল, মেজর রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে যদি বড় ধরনের কোনো অচলাবস্থা তৈরি হয় তাহলে সে ধরনের আশঙ্কার কথা অনেকেই ভাবেন। আমি মনে করি এই আশঙ্কা একেবারে অযৌক্তিক না, কারণ বাংলাদেশের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক শক্তিগুলোর বাইরের যেসব স্টেক হোল্ডার আছে উভয় পক্ষ থেকে কোনো কোনো গ্রুপ ইনক্লুসিভ ইলেকশনের নামে বাংলাদেশে এই সময় যাতে ইলেকশন না হতে পারে তার জন্য সক্রিয় কাজ করছে বলে মনে হয়। আমরা এখন যে প্রায় প্রতিদিনেই কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যত্যয় দেখতে পাই, খুন খারাপি এ ধরনের, অনেকের ধারণা হচ্ছে কি এই বিষয়টা নির্বাচনের প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য করা হচ্ছে। তো যাই হোক, এখন জোটের যে রাজনৈতিক অবস্থাটা, এখন যে অবস্থাটা, এটা খুব বড় ধরনের কোনো ঝামেলা বলে মনে হচ্ছে না, কিন্তু এটা যদি সামনে আরও অগ্রসর হয় তাহলে হয়তো ভিন্ন। আর যদি তৃতীয় কোনো জোট ফর্ম করে তাহলে হয়তো রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে কম বেশি প্রভাব পড়বে। আপনি তৃতীয় একটা জোট ফর্মের কথা বলছেন, যেটা আওয়ামী লীগের মিত্ররা হতে পারে বা জাতীয় পার্টি হতে পারে, এরকম একটি বিষয় থাকছে। চরমোনাইকে নিয়ে সবসময় এক ধরনের সমালোচনা রয়েছে। তারা এর আগে আওয়ামী লীগের সময় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে যেগুলো অন্যরা বর্জন করেছে। এমনকি বরিশালের মেয়র ইলেকশনও তারা অংশগ্রহণ করেছিল, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তাদের হামলা হয়েছে। তারপরে তারা আওয়ামী লীগের সাথে ছিল, এ ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। তাদের এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটি আসলে রাজনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে কিনা বা তাদের ক্ষেত্রে নেতিবাচক মনোভাব তৈরি করে কিনা? যেমন ইসলামী আন্দোলন এই 11 দলের জোটের সাথে থাকা না থাকা দুইটার পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু ছিল। আপনি যে বক্তব্যটা দিলেন সেটা হচ্ছে আওয়ামী লীগের পুরো 15 বছর বা 17 বছর সময়ে ইসলামী আন্দোলন আওয়ামী রিজিমের এক ধরনের বেনিফিশিয়ারি ছিল, সকল নির্বাচন অংশগ্রহণ করেছে এবং একই সাথে তাদের তৎপরতার মধ্যে কোনো ধরনের বাধা আসে নাই। অন্যান্য ইসলামিক দলগুলো কিন্তু স্বাভাবিক তৎপরতা চালাতে পারে নাই, কিন্তু ইসলামী আন্দোলনের এই ক্ষেত্রে কোনো বাধা ছিল না। ফলে ধারণা করা হয় যে ইসলামী আন্দোলনকে ইসলামিক শক্তির, রাজনৈতিক শক্তির বিকল্প হিসেবে মাঠে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে কিনা। সত্যি সত্যি যদি এরকম একটা কিছু হয়, কারণ ষড়যন্ত্রের তত্ত্বের কথা তো আমরা সবসময় বিশ্বাসও করতে পারি না, আবার একেবারেই ইগনোরও করতে পারি না।
সেটা যদি হয় তাহলে হয়তো জাতীয় পার্টির সাথে তাদের আগেও একবার জোট হয়েছিল ইসলামী আন্দোলনের, এরকম জোট হওয়ার সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগ ফরমালি তো কোনো জোটে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আওয়ামী লীগের যেসব আসনগুলো প্রাপ্তির সম্ভাবনা আছে সেই আসনগুলো স্বতন্ত্র হোক অথবা অন্য কোনোভাবে প্রার্থী হোক, তারা যদি এই জোটের অংশগ্রহণ করে অথবা বোঝাপড়ায় থাকে তাহলে অসম্ভব কিছু না। রাজনীতিতে জোট করতে গেলে দর কষাকষি থাকে, কিন্তু ইসলামী আন্দোলনের দর কষাকষিটা যদি আমরা একটু দৃষ্টি দিই, তাদের যে চাওয়া পাওয়া, যেমন তারা ঢাকা 11 চাচ্ছে যেখানে নাহিদ ইসলাম প্রার্থী হয়েছেন, মানে এই যে চাওয়াটা, বা যেখানে জামাত ইসলামের নির্দিষ্ট সিট এর আগে 3বার 4বার এমপি হয়েছে জামাত থেকে, সেই সিটগুলো চাওয়াটা আসলে এই দর কষাকষিটা কেমন ভাবে বিশ্লেষণ করা যায়? যেমন এই দর কষাকষি আপনি একটা ইতিবাচক দিক বলতে পারেন, তারা তো চাইবেই স্বাভাবিকভাবেই। যেমন এই 11 দলের মধ্যে সাংগঠনিকভাবে সুসংগঠিত জামাত ইসলামীর পরে বলা যায় যে ইসলামী আন্দোলন হচ্ছে সুসংগঠিত দল, যদিও তাদের মাস সাপোর্ট আছে বলে হয়তো অত মনে হয় না, কারণ তারা এই পর্যন্ত কোনো আসনে জিততে পারে নাই এবং তাদের সর্বোচ্চ ভোট সংখ্যা সম্ভবত 3 বা 4% ছিল। এখনো পর্যন্ত যেসব জনমত জরিপগুলো এই সার্ভে বের হচ্ছে, এই সার্ভেগুলো কতটুকু নির্ভরযোগ্য সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়, তবে এখানে 3%-এর বেশি তাদের সমর্থন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা দিক। এই 3% হিসাব করে যদি তাদের আসন সংখ্যা ধরেন তাহলে 47টা আসন তাদের জন্য যে রিজার্ভ রাখা হয়েছে এটা কিন্তু যথেষ্ট। আর যদি এভাবে আপনি ভাবেন, তারা এই 15 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে নির্বাচন করেছে, তাদের এক একটা জনসভায় হাজার হাজার লোক তৈরি হয়, এমনকি কেউ কেউ বলে 20-30 হাজার মানুষও সমবেত হয়, এবং তাদের একদম পীর মুরিদের যে একটা সিলসিলা আছে, এই সিলসিলায় তাদের ভোটারদেরকে কমিটেড মনে করা হয়। তো এই হিসেবে তারা হয়তো অনেক বেশি আশা করতে পারে, তবে আশাবাদ এবং বাস্তবতা এইখানে সংকটটা হচ্ছে কি, মনে করেন 11 দল তাদেরকে 50টা না 70টা আসন ছেড়ে দিল। এখন 70টা আসন যদি ছেড়ে দেয়, এখানে জেতার সম্ভাবনা কয়টা? দেখা যাবে যে এর মধ্যে হয়তো গোটা 10 জিতলো, বাকি 60টা হারালো। তার মানে হচ্ছে ওভারঅল জোট এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তার এই জোটের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে একদম ছাড় দেওয়া হবে। এই কারণে জোটের নেতারা যেটা বলছেন সেটা হচ্ছে কি, আসলে আসন জয়ের সম্ভাবনাটাকে সামনে রেখে আমাদের আসন বন্টন করতে হবে। সে বন্টনের তালিকায় গিয়ে তারা কিন্তু কোনোভাবেই এই যে 40টার উপর উঠতে পারে না, এখন তো 47টা আমরা দেখতে পাই। কিন্তু এই বিষয়টা ইসলামী আন্দোলনে তারা হয়তো বুঝতে চাচ্ছেন না। তারা মনে করে যে তাদের সারা দেশে সুসংগঠিত ভোট আছে, অতএব তাদেরকে 147টা সম্ভবত 143 বা 47 আসনে তারা A+ হিসেব করছে, মানে সবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা যাবে এবং এর অর্ধেকের বেশি তারা পাবে, এরকম একটা আশাবাদ আছে। আপনি যখন অনেক বেশি বড় আশাবাদী হন, তখন আপনাকে যদি বাস্তবতার আলোকে কমায় রাখা হয় তখন হতাশা তৈরি হয়। এরকম একটা সিচুয়েশন মনে হয় তাদের মধ্যে তৈরি হয়েছে। তাদের ধরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বা বেশি কর্মী যদি আমরা ধরি, সেটি বরিশাল কেন্দ্রিক, তাদের যেহেতু পীর সাহেবের এলাকা, সেখানেও তো তারা জামানত হারিয়েছে এর আগের নির্বাচনগুলোতে। হ্যাঁ, জামানত হারিয়েছে, তবে তারা যেটা বলে আগের নির্বাচন এবং এবার নির্বাচন তো এক না। আওয়ামী লীগ আমলের ভোট এবং এই সময়ের ভোট আলাদা, ফলে তারা আশা করে যে অনেক সাফল্য পাবে। যদিও ওই এলাকায় স্থানীয় সরকার বলেন অথবা জাতীয় নির্বাচন, কোথাও সাফল্যের কোনো নজির তাদের নেই। আমরা একটু অন্য আলোচনা, সেটা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গতকাল যমুনায় গিয়েছিলেন তারেক রহমান, তার পরিবার সহ। এটি আসলে রাজনীতি এক ধরনের আলোচনা, পত্রিকাগুলো হেডলাইন করেছে। আসলে এতে এখন নির্বাচনী সময়ে কোনো ধরনের প্রভাব তৈরি করবে কিনা, বা কি ধরনের আলোচনা হতে পারে তাদের মধ্যে, যদিও গণমাধ্যমে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। প্রথম কথা হচ্ছে কি, তারেক সাহেব যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন, এটা বলা হচ্ছে একান্ত সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক সাক্ষাৎ। আমরা সেটা দেখতেও পাই, এখানে তারেক সাহেব ওনার পরিবারকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন। আমরা জানি তারেক সাহেব যখন দেশে আসেন তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবং ওনার পরিবারের পরিস্থিতি ছিল অন্য একরকম। বেগম খালেদা জিয়ার অনেকটা শেষ সময় ছিল তখন, এরপরে তো উনি ইন্তেকালই করলেন। তো ফলে এই সময়ে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার সাথে দেখা সাক্ষাৎ করা পারিবারিকভাবে সেই পরিবেশ, সেই আবহ ছিল না। এরপরে দাফন অনুষ্ঠানে, মানে জানাজার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে ওনার দেখা হয়েছিল, সেটা হচ্ছে একেবারেই অন্য এক পরিবেশ। তো এই পরিবেশের পরে উনি স্বাভাবিকভাবেই পারিবারিকভাবে একটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেছেন। আমরা আপাতত ধরেই নেই হচ্ছে এটা হচ্ছে একান্ত সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক সাক্ষাৎ, কারণ এটা এই কারণেই ধরবো, দলের পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টার অফিস থেকে কোনো কিছু কিন্তু বলা হয়নি। আর আমরা দৃশ্যত যা দেখি তাতে সেটাই মনে হয়। এখন ব্যক্তিগত আলাপে, পারিবারিক সৌজন্য সাক্ষাতে অনেক সময় রাজনৈতিক বিষয় থাকতে পারে, এখানেও হয়তো এরকম কিছু থাকতে পারে। এখন সেটা কি, এটা তো আমরা কল্পনা করতে পারি কিন্তু নির্দিষ্টভাবে আলোচনা করতে পারি না। আমরা একটু ভোটের আলোচনা আবার ফিরি, সেটি হচ্ছে
দুটি পত্রিকার শিরোনাম দুই ধরনের, একটি হলো পোস্টাল ভোটই বড় চ্যালেঞ্জ, এটি কালের কণ্ঠের শিরোনাম ছিল, আরেকটি দেশ রূপান্তরের শিরোনাম ছিল ভোটের ঝুঁকি পলাতক সন্ত্রাসী। এটি নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। পলাতক সন্ত্রাসীরা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন তারা নানান ধরনের হুমকির মুখে রয়েছেন, অবৈধ অস্ত্রগুলো উদ্ধারণ, এমনকি বৈধ অস্ত্রের আসলে কি পরিস্থিতি, মানে যেগুলো লাইসেন্স দেওয়া হয়েছিল গত সরকার আমলে সেই অস্ত্রগুলোর আসলে কি পরিস্থিতি সেটিও আসলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট জানা যায়নি। আরেকটা হলো যে পোস্টাল ব্যালট নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এক ধরনের প্রতিবাদ জানিয়েছে, একই সঙ্গে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে তাদের প্রতিবাদ রয়েছে। পোস্টাল ব্যালটের যে বিষয়টা, এটা বাংলাদেশে তো পোস্টাল ব্যালট অথবা প্রবাসীদের ভোট নেয়ার যে ব্যবস্থাটা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো করে। প্রথমবার যখন কোনো একটা সিস্টেম হয় এর মধ্যে কিছু ফল্ট অথবা বিচ্যুতি থাকতেই পারে। সেই বিচ্যুতির দুইটা বিষয় বলা হচ্ছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালটগুলো নির্দিষ্ট কোনো নির্বাচনী আসনের বিপরীতে কিন্তু তারা ভোট দিবেন এরকম ব্যবস্থা কিন্তু নেই। তো এখন সর্বশেষ আমি বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য দেখলাম, সেটা হচ্ছে তারা চাচ্ছে যে এলাকার নাগরিক অথবা ভোটার উনি পোস্টাল ব্যালট কেবলমাত্র ওই এলাকায় দিতে পারবেন। প্রবাসীদের ক্ষেত্রে হয়তো একই বিষয় প্রযোজ্য, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রস্তুতিটা সেটা হচ্ছে কি তারা প্রবাসী হোক অথবা পোস্টাল ব্যালট যারা আছে তারা যে কোনো আসনে ভোট দিতে পারবেন, যেটা আগে নিবন্ধন করেছেন অথবা যেখানে তারা ইচ্ছা প্রকাশ করেছেন ওই ফর্ম ফিল আপ করার সময়। তা এখন এটা যদি প্রস্তুতির এই পর্যায়ে এসে অন্য কোনো কিছু করা হয়, এটা আসলে নির্বাচন কমিশনের পক্ষে পদ্ধতিগতভাবে সম্ভব কিনা এটা আমার কাছে সন্দেহ হয়, কারণ প্রক্রিয়াটা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। আর পোস্টাল ব্যালটটা তো খুব বেশি যে ব্যালট এমন না, বাইরে কত হয়তো 20 লাখের মতো, এর মধ্যে 5-7 লাখ আপনি আশা করতে পারেন যে 15 লাখ, এবং সেটা এক আসনে নয়, 300 আসনে নানান ভাবে। এখানে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে কি যদি কোনো আসনকে আপনি জেতানোর জন্য চিন্তা করেন তাহলে ওই আসনে পোস্টাল ভোট হয়তো বেশি পড়তে পারে, তবে সেটা অনেক বেশি পড়বে এমন হয়তো আশা করা যায় না। তবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জন্য হয়তো এই সুবিধাটা থাকতে পারে, যেমন তারেক সাহেব যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অথবা ডাক্তার শফিক সাহেব যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, স্বাভাবিকভাবে দলের নেতা সমর্থক যারা আছে তারা সবাই ওখানে ভোট দিতে চাইবে, পোস্টাল এবং যারা প্রবাসী ভোটার আছে তারা হয়তো এটা আছে। আমার ধারণা হচ্ছে কি এইবারের মতো প্রথমবার চালু করা হলো, তো এটি নিয়ে খুব বড় ধরনের বিতর্ক আমাদের খুব বেশি সুফল এনে দেবে না। এটা গেল একটা। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা একটা বিরতি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করি। দর্শক, ফ্রন্ট পেজে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। সুপ্রিয় দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি ফ্রন্ট পেজে। ভোটের যে ঝুঁকি সেটি নিয়ে আসলে আলোচনা করছিলাম। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন সত্যি উদ্বেগ রয়েছে। উদ্বেগ দুইটা কারণে আছে। একটা কারণ হচ্ছে কি জুলাই বিপ্লবের পরে যে ধরনের একটা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে পেয়েছিল সেটা অনেকটাই ভঙ্গুর একটা অবস্থা ছিল। সেই অবস্থা থেকে এখনকার অবস্থা যদি আমরা তুলনা করি অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি। কিন্তু একটা নির্বাচনের পরিবেশ, যে নির্বাচনে একটা পক্ষ বয়কট করার ঘোষণা দিয়েছে, বিশেষ করে গত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা, এবং তাদের নেতাকর্মী এবং মাঠের একটা উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তি তারা প্রতিবেশী দেশে এবং বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তো এদের পক্ষ থেকে এই নির্বাচনকে ব্যাহত করার জন্য বলা যায় যে এক ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। এদের মূল নেত্রী যিনি আছেন ইনি তো বয়কটের ডাক দিয়েছেন। এই ধরনের একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ঝুঁকিটা অনেক বেশি থাকে। তো এই ঝুঁকির সাথে যদি আমরা এই যে কিছু খুন খারাপের ঘটনা ঘটছে এটা যদি সম্পর্ক রয়েছে বলে মনে হয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আরও বেশি সতর্ক থাকতে হবে। পুলিশ এবং অন্যান্য যেসব বাহিনীগুলো আছে তাদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে হবে। আইন শৃঙ্খলার কিছু ব্যত্যয় ঘটতেই পারে, যে কোনো নির্বাচনে হয়েছে, তো এবার ওটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। আর এই ক্ষেত্রে রাজনৈতিক যে প্রধান দুই জোট আছে এই দুই জোটের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে আদর্শগত নির্বাচনের লড়াইয়ের একটা প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে, সেটা যাতে কোনোভাবেই তারেক সাহেব যে কথাটা বলেছেন আমাদের বিরোধ থাকবে কিন্তু এটা যেন বিভেদের পর্যায়ে না যায়, এটা যাতে সহিংসতার পর্যায়ে না যায়, এই বিষয়টা যদি খেয়াল রাখা হয় তাহলে মনে হয় এটা খুব বেশি ক্ষতি করতে পারবে না নির্বাচনের। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি যে নির্বাচনে ধরেন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, সেটি বেশ অনেক আসনে থাকছেন। ধরেন দুই ধরনের মানে দুই মতাদর্শের রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ না হলো কিন্তু নিজ দলের এই যে মধ্যে তো সংঘর্ষ হতে পারে সেটির তো একটি শঙ্কা রয়ে যাচ্ছে। না, এই শঙ্কা তো আছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা, রাজনৈতিক দলগুলোর ভেতরের যে আভ্যন্তরীণ বিষয়, প্রতিযোগিতা, নমিনেশন পাওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষার সাংঘর্ষিকতা, এটা বাস্তব বিষয়।
এটাকে আমরা একেবারে আদর্শ একটা চিন্তা দিয়ে যদি মনে করি যে না একদম শান্তভাবে সব কিছু হচ্ছে, এটা আশা করা যায় না। এখানে মূল বিষয় যেটা আছে সেটা হচ্ছে কি, যদি নির্বাচনটা মুক্ত অবাধ হয় এবং সিস্টেমগত কোনো কারসাজি যদি না হয়, যেটা 2008 সালের নির্বাচনের ব্যাপারে ধারণা করা হয়, ধারণা না, এটা অনেকটাই প্রমাণিত, এটা যদি না হয় তাহলে আমার মনে হয় ছোটোখাটো সংঘাত সংঘর্ষ এটা বড় কোনো সমস্যা হবে না। আর একই সাথে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যারা আছে তাদের স্বীকৃতি, বৈধতা দেয়া, তাদের পর্যবেক্ষণ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা যেহেতু বললেনই, আমাদের প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রে তো এক ধরনের চাপ রয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য। যদিও গতকালকে তথ্য সম্প্রচার উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে আইনিভাবে আসলে তাদের ফেরার কোনো সুযোগ নেই, কিন্তু তাদের সঙ্গে যারা পুনর্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, এই যে ধরনের এক ধরনের টানাপোড়েন তৈরি হবে কিনা? হ্যাঁ, এই টানাপোড়েন তো আছে, কিন্তু আওয়ামী লীগ যেটা হচ্ছে, তারা 3টা টার্মে মানে 15 বছর ধরে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা আনুষ্ঠানিকভাবে ছিনিয়ে নিয়েছে। একটা দল একদিকে ফেসিবাদ কায়েম করা, খুন গুম এসব অভিযোগ, যে অভিযোগের প্রেক্ষিতে তাদের সর্বোচ্চ নেতার অলরেডি দণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে, আর একই সাথে বাংলাদেশের বেসিক প্রতিষ্ঠান নির্বাচনের মতো, বিচার বিভাগের মতো, এইগুলোকে যারা নষ্ট করেছে বলে প্রমাণিত বিষয়, তাদের 1 টার্ম বা 2 টার্মে নির্বাচন বাইরে থাকাটা এটা একেবারেই স্বাভাবিক। আপনি যদি মনে করেন এই টার্মে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে আসেন, তাহলে এটা শাস্তি হলো কি? আরেকটা দল ক্ষমতা আসার পরে দেখা যাবে আবার ফেসিবাদ কায়েম করবে, আবার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করে যেটা করা হয়েছে সেটা করা হবে। ফলে এই স্টেপটা ঠিকই আছে। এখন কথা হচ্ছে কি, বাইরের স্টেক হোল্ডারদের মধ্যে কারা কোন মাত্রায় প্রভাব বিস্তার করবে। আমাদের প্রতিবেশী ভারতের কথা যদি আমরা ভাবি, তাহলে যেটা দেখি, তারা আওয়ামী লীগকে ইনক্লুসিভ নির্বাচনের নামে নিয়ে আসার জন্য তারা সরাসরি কথা বলছে। ফলে পরের নির্বাচনে তারা যদি বলে যে এই নির্বাচন বৈধ হয়নি, ভালো হয়নি, তাহলে এটি খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র অথবা ইউরোপীয় ইউনিয়ন অথবা ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলো, এরা যদি বলে যে নির্বাচন ঠিক হয়নি, তাহলে এটি কিন্তু একটা ধর্তব্য বিষয় হবে। ফলে অন্তত পক্ষে মেজর যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডাররা যাতে এই নির্বাচনকে স্বীকার করে নেয় এবং বৈধতা দেয়, সেটার প্রতি সরকারের নজর রাখা দরকার। একটু অন্য একটি সাথে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানে যারা সংশ্লিষ্ট যারা অবদান রেখেছেন তাদেরকে অব্যাহতি দেওয়া বা দায় মুক্তি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ জারি হয়েছে। এটির এই সুযোগটি আসলে আমরা দেখেছি নানান সময়, যেমন রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়, এই ধরনের সুযোগ নিয়ে যারা অভ্যুত্থানে জড়িত না বা যারা, তাদেরকেও তো নানান ধরনের সুযোগ সুবিধা, এটি এক ধরনের প্রশ্নবিদ্ধ হবে কিনা কখনো? না, এই আপনি যে ইস্যুটা বললেন, এটা সম্ভবত যারা অধ্যাদেশ অনুমোদন করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। যেমন তারা একই সাথে এই সিদ্ধান্তও নিয়েছে, মানে জুলাইয়ের অভ্যুত্থানের কার্যক্রম একটা, আরেকটা হচ্ছে স্বাভাবিক যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা। ফৌজদারি অপরাধ এই টাইমেও যদি ঘটে থাকে, তাহলে এটা যাতে এই ধরনের দায় মুক্তির মধ্যে না আসে, সেটার জন্য স্পেসিফিক সিদ্ধান্ত কিন্তু ক্যাবিনেটে নেওয়া হয়েছে। তো ফলে এটা যদি খুব সিরিয়াসলি অনুসরণ করা হয়, তাহলে আমার মনে হয় এটা হবে না। এর বাইরেও তো কিছু বিচ্যুতি থাকে, যেমন এই যে জুলাইয়ের আহত যারা আছে, পঙ্গু যারা আছে, এদের মধ্যে অনেকেই দেখা গেল যে একদম ফেসিবাদের সমর্থক হয়ে যারা এই জুলাই অভ্যুত্থানকারীদের গুলি করেছে, তারাও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু পর্যায়ক্রমে যখন যাচাই বাছাই প্রক্রিয়া থাকে, তখন কিন্তু শেষ পর্যন্ত এগুলো আউট হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই দায় মুক্তির যে বিষয়টা, দায় মুক্তি তো এটা অধ্যাদেশের মাধ্যমে দেয়া। যদি নির্বাচন পরবর্তী সরকার এটাকে সাংবিধানিকভাবে ইনক্লুড না করা হয়, তাহলে এটা লং টার্ম সাস্টেইন করবে বলে মনে হয় না। আইনিভাবে দায় মুক্তি দেয়া আর সাংবিধানিকভাবে দায় মুক্তি দেয়া, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমার ধারণা হচ্ছে যদি হাঁ ভোট জয়যুক্ত হয় গণভোটের মধ্যে, তাহলে হয়তো পরবর্তী পর্যায়ে যে সংস্কারের কাজগুলো, এর মধ্যে এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের দায় মুক্তিটাকে ইনক্লুড করা হবে। যদি ইনক্লুড করা হয়, এটা সাস্টেইন করবে। আর যদি এমন হয় গণভোটে না ভোট জয় হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই দায় মুক্তি টিকবে বলে মনে হয় না। ফলে পরবর্তী নির্বাচন এবং গণভোটের উপর অনেক কিছু নির্ভর করে। এই যে বিষয়টা আপনি একটু বলছিলেন যে ফৌজদারি অপরাধের একটা বিষয় বলছিলেন, মানে সেই সংজ্ঞাটি আসলে নিশ্চিত করা হয়েছে কিনা? কারণ আমরা দেখেছি অনেক সময় এই আন্দোলনের কারণে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে বা প্রতিরোধ করতে গিয়ে পাল্টা হামলা তারা করেছেন, সেই ক্ষেত্রে সেই অপরাধগুলোকে আসলে কিভাবে বিশ্লেষণ করবে, সে ধরনের সুনির্দিষ্ট কিছু আলোচনা হয়েছে কিনা? বা এটা দুইভাবে করা হতে পারে। একটা হচ্ছে যদি কোনো কমিশন গঠন করে এটাকে ডিটারমাইন করে, পার্থক্য করে, সেটা একটা। আরেকটা হচ্ছে বিচারিক যে প্রক্রিয়াটা আছে, আমাদের যে কোনো ফৌজদারি বিষয়টা আদালত নির্ধারণ করে, সেই আদালত হতে বিচার করতে পারে। যেমন একটা খুনের ঘটনা যদি ঘটে,
তিনি আসলে খুন করেছেন কি করেন নাই অভিযুক্ত ব্যক্তি, সেটা তো আদালত নির্ধারণ করে। এই ধরনের বিষয়গুলো হয়তো চূড়ান্তভাবে আদালতে নিষ্পত্তি হতে পারে। আর প্রাথমিকভাবে মামলার কিছু মামলা আছে যেগুলো সরকারি প্রশাসনের সম্পৃক্ততা থাকে, তাদের যদি এক ধরনের নির্দেশনা দেওয়া হয় তাহলে এই ধরনের একটা যাচাই বাছাই প্রাথমিক প্রক্রিয়ায় মামলা দেয়া, চার্জশিট প্রদান এই ক্ষেত্রে হয়ে যেতে পারে, আর চূড়ান্ত বিচারটা বিচারিক আদালত করবে। যে আমি আরেকটু অন্য একটা সংবাদ দিই, আমি সেটি হচ্ছে যে এই জুলাইকে কেন্দ্র করে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। আজকেও একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এই সংগঠনগুলোর আসলে অবস্থান কি হবে? এনসিপি নিয়ে আমরা দেখছি যে এনসিপি নানা ধরনের টানাপোড়েন, বেশ কয়েকবার ভাঙন হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো আসলে টেকসই হবে কিনা? প্রথম কথা হচ্ছে জুলাইয়ের যে বিপ্লবটা, এটা কিন্তু কোনো দলের বিপ্লব না। আপনি বড়জোর এটা বলতে পারেন বাংলাদেশের তারুণ্য, জেনজেট অথবা ইয়াং ফোর্স যারা আছে তারা এখানে একদম ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। তো ফলে এটাকে নির্দিষ্ট কোনো দলের সম্পদ বলার সুযোগ নেই। এমনকি এই যে জুলাই চেতনাকে ধারণ করে যে এনসিপি পরবর্তী পর্যায়ে তৈরি হলো, সেই এনসিপিও যে এটা পুরো প্রতিনিধিত্ব করে এমনটা কিন্তু বলা যাবে না। বলা যাবে না এই কারণেই, এনসিপির একটা ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশের যে 5টা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো কোথাও কিন্তু জয়লাভ করে নেই। অথচ এই 5টা বিশ্ববিদ্যালয়ের ইয়াং ফোর্স যারা আছে তারা ছিল এই বিপ্লবের প্রধান কারিগর বা প্রধান ফোর্স। তো ফলে আমরা জুলাই চেতনার জন্য, জুলাইয়ের চেতনা ধারণ করার জন্য অনেক সংগঠন হতে পারে, কোনো সংগঠন তো একক দায়িত্ব অথবা কৃতিত্ব নিতে পারে না, ফলে সংগঠন হতেই পারে। এখন কথা হচ্ছে জুলাইয়ের যে মূল চেতনা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হবে, কোনো দেশের ইঙ্গিতে অথবা প্রভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, কৌশল চলবে না। সেটা যদি ঠিক থাকে তাহলে জুলাইয়ের চেতনা ঠিক থাকবে। যদি ফেসিবাদ বাংলাদেশে আর রাজনৈতিকভাবে তৈরি হবে না, গণতান্ত্রিক রূপান্তর, মানুষের ভোট দেওয়ার সিস্টেম কন্টিনিউ করবে ক্ষমতা পরিবর্তনের জন্য, সেটা যদি হয় তাহলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে। এখানে ব্যক্তি অথবা সংগঠন বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হচ্ছে কি, এটার যে চেতনা, যে এজেন্ডার ভিত্তিতে এই পরিবর্তনটা হয়েছিল সেটা অব্যাহত থাকবে কিনা। খুবই একটা আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করে যদি আমরা বলি যে আমরা দেখছি মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিকে নানানভাবে বিভক্ত করা হয়েছে, ঠিক সেরকমই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে এ ধরনের শঙ্কা আছে কিনা? কারণ অলরেডি জুলাই বড় না 71 বড়, এটি নিয়ে নানান ধরনের বাকবিতণ্ডা হচ্ছে। আমি মনে করি যে 71 বড় না জুলাই বড়, এই বিতর্ক আসলে অপ্রাসঙ্গিক এই কারণে 1971 সালের মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা যুদ্ধ যদি না থাকতো তাহলে বাংলাদেশ নাই। অতএব 71 জায়গায় আছে। আর 24-এর যে বিপ্লবটা, জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব বাংলাদেশকে, এই যে আগে আলোচনা করলাম না, গণতান্ত্রিক রূপান্তর, তারপরে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার, এই জায়গাটা ডিটারমাইন করছে 71-এর জায়গায়, 24-এর জায়গায়। এখন ধরুন 71 মুক্তিযুদ্ধের চেতনা নাম করে যদি আমরা বাংলাদেশকে একটা অখণ্ড অন্য কোনো দেশের অংশ হিসেবে তৈরি করি তাহলে এটা কি স্বাধীনতার পক্ষের কাজ হবে, বাংলাদেশের মানুষের পক্ষের কাজ হবে? অতএব আমাদের মূল যে এজেন্ডাটা সেটাকে দেখতে হবে। বাংলাদেশিরাই শাসন করবে, বাংলাদেশ গণতান্ত্রিকভাবে শাসন হবে, উদার একটা ব্যবস্থার মাধ্যমে হবে, সকল ধর্ম বর্ণ ভেদে যেসব জনগোষ্ঠী আছে তারা এখানে নিরাপদে থাকবে এবং তাদের ধর্মীয় অধিকার পালন করার এখতিয়ার তাদের থাকবে। এটি মূল জিনিস। এভাবে কিন্তু আমাদের এই যে 24-এর এটাকে কেন্দ্র করে তো নানান ধরনের মব তৈরি করা হচ্ছে, নানান ধরনের পক্ষ বিপক্ষ তৈরি করা হচ্ছে। আসলে পক্ষ বিপক্ষ যে কোনো ইস্যুতে থাকবে। এমনকি জার্মানিতেও কিন্তু ফ্যাসিবাদীর যে রাজনৈতিক দল হিটলারের অনেক সমর্থক কিন্তু আছে, কিন্তু মৌলিকভাবে দেখতে হবে রাষ্ট্রের স্বার্থের বিপক্ষে, রাষ্ট্রের নিরাপত্তার বিপক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে কোনো কিছু হচ্ছে কিনা। যদি হয় এটা সরকার সেটাকে কিন্তু কঠোরভাবে দমন করতে হবে। আর এমনি বহুত্ববাদ তো থাকবেই। আপনি একভাবে চিন্তা করব, একই ফ্যামিলির 3 ভাই একভাবে চিন্তা করে না। ফলে এই বাস্তবতাটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের একটা বহুত্ববাদী, একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করতে হবে। মৌলিক জায়গায় আপোষ করা যাবে না, আবার ছোটোখাটো বিষয় নিয়ে বিভেদে জড়ানো যাবে না। আমরা একটু অন্য আলোচনা করি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা হয়েছে 75টি দেশ, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রথমত যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেই হিসেবে বাংলাদেশের এই তালিকায় আসতে পারে কিনা এটি একটি বিষয়। এর ফলে যে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবেন সেটি আসলে কিভাবে মোকাবেলা করবে সরকার। একই সঙ্গে আমরা এর আগে শুল্ক নির্ধারণও দেখেছি, বাংলাদেশকে নানান ধরনের চাপ দেওয়া হয়েছিল। প্রথম কথা হচ্ছে কি, আমেরিকান ট্রাম্প প্রশাসনের যে স্টেপটা 75টা দেশের এবং তার আগে সম্ভবত 32টা দেশের উপরে বন্ড শুল্ক আরোপ করা হয়েছিল, মানে বন্ড গ্যারান্টি আরোপ করা হয়েছিল, কোনোটাই কিন্তু দুই দেশের সম্পর্কের দ্বারা নির্ধারিত নয়।
রাষ্ট্রগুলোকে যদি আপনি দেখেন, অধিকাংশ রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো আছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের যে দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে কি, এখানে কোন রাষ্ট্রের অবৈধ অভিবাসী যাতে ওখানে না যায়, কারণ লোকাল আমেরিকান যারা আছে তাদের একটা চাপ হচ্ছে এরকম, তারা পাচ্ছে না, সোশ্যাল সেফটিটা কমে যাচ্ছে, নানান ধরনের সুবিধা কমে যাচ্ছে ইমিগ্রেন্টদের কারণে। এখনকার ট্রাম্প প্রশাসন হচ্ছে ইমিগ্রেন্ট বিরোধী প্রশাসন। আবার ডেমোক্রেটরা ইমিগ্রেন্টকে উৎসাহিত করে, এই কারণে আমেরিকার লোকাল যে জনশক্তি তাদের কিন্তু নেগেটিভ গ্রোথ হচ্ছে, ফলে এক পর্যায়ে কাজ করার জন্য কিন্তু জনশক্তি পাওয়া যাবে না। এই কারণে ডেমোক্রেটরা অভিবাসনের পক্ষে আর এরা বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশকেই আসলে আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঘটার জন্য এটা হচ্ছে? আমি বলবো যে না। তবে বাংলাদেশের স্কোপ আছে এই নেগোসিয়েশনটা করার। যেমন $15,000 জামানত রেখে একজন আমেরিকায় কিন্তু ভিসা নিয়ে ওখানে ঢুকবে না 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 5 সপ্তাহের জন্য, অথবা স্টুডেন্ট ভিসা। আর অন্যদিকে ইমিগ্রেশনের ক্ষেত্রে যেমন আমেরিকানরা এভারেজ 60,000-এর মতো ভিসা দেয়, এর মধ্যে 1/4 হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, যারা ওখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে। এই সিদ্ধান্তের কারণে এই যে 1/4 ভিসা যেটা আছে, যাদের অভিবাসনের প্রক্রিয়ারত অবস্থায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তবে সামগ্রিকভাবে এটা আমাদের জন্য কল্যাণকর না। তবে এটা বাংলাদেশ আমেরিকার সম্পর্কের কোনো মানদণ্ড নয়। তবে এই যে সুসম্পর্কটা আছে এই গভর্নমেন্টের সাথে, সেটাই কাজে লাগিয়ে এখান থেকে বের হয়ে আসার একটি স্কোপ আছে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য মাসুম রহমান খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।